শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না। একটা ডিম ভেজে দাও না আম্মা। ডিম ঘরে বসে শুধু জন্ম হয় নাকি? শুয়ে বসে তো 3 বেলা শুধু বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামে না। নবাব জাদা জন্ম হয়েছে ঘরে, অকর্মা এত বড় হয়েছে তাও কোনো কাজের খাটে না। বেকার ছেলের একটা ডিমের আবদারে বিপরীতে মা কতগুলো কথা শুনিয়ে দিল। রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো। খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে খাবারগুলো গলা দিয়ে নামল না অভির। ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেলল। মা চাইলে ভালোভাবেই বলতে পারত, আজ সে বেকার বলে উঠতে বসতে মুখের উপর খাবারের খোঁটাও শুনতে হচ্ছে। নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল ছেলেটা। রাত পেরিয়ে সকাল হলো, কেউ একটিবার খেতে ডাকলো না তাকে। এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিউশনি করতে। এটা দিয়েই হাত খরচা চালায় ছেলেটা। আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে। যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না, সেই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা। দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল। ওই সময় অভিও এসেছে বাড়িতে। মা তাকে একটিবার এখনো অবধি খেতে ডাকলো না। পেটের ক্ষুধা জানে, এক প্লেট ভাতের জন্য কত কুটো কথা সহ্য করে নিতে হয়। অভিও সকল কষ্ট চাপা রেখে নির্লজ্জের মতো ভাইয়ার পাশে এসে খেতে বসলো। মা ভাই বোধহয় একটু বিরক্ত হলো তার আগমনে। মা দুই ছেলেকে ভাত দিল, তবে বড় বড় মাছ মাংসের টুকরোগুলো চাকরিওয়ালা ছেলের থালাতেই উঠল। অভি মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে, আর সেই ফাঁকে মা বড় ছেলের ভাতের নিচে বড় বড় কয়েকটা চিংড়িও গুজে দিল, যা চোখ এড়ালো না অভির। কে বলল বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান? এই যে মায়ের ভালোবাসার ও কত ব্যবধান। এই কষ্টগুলো কাউকে বলা যায় না, আর সহ্যও করা যায় না। আজ তারও একটা চাকরি হলে মা তাকেও নিশ্চয়ই এভাবে এক্সট্রা খাতির যত্ন নিত। কথায় কথায় মন্দ বলতো না। হঠাৎ চোখের কোণে 2 ফোঁটা জল চিকচিক করছে ছেলেটার। সাথে সাথে খুব গোপনে তার লুকিয়ে প্লেটের খাবারটা চুপচাপ খেয়ে নিল। বিষণ্ণ মনটা নিয়ে অভি শুয়েছে খানিকক্ষণ। এরই মধ্যে মুঠো ফোনটা বেজে উঠল। অনু কল দিয়েছে। ভালোবাসার মানুষটির নামটা দেখে মুখে হাসি ফুটল অভির। রিসিভ করার সাথে সাথে অনু ব্যস্ত কণ্ঠে বলল, অভি, তোমার সাথে দেখা করতে যাচ্ছি বিকেলে 4টের সময়। আমি নদীর ধারে অপেক্ষা করছি তোমার জন্য। তুমি তাড়াতাড়ি চলে এসো, জরুরি কথা আছে। অভির হাসি মুখটা চুপসে গেল। পকেটটা একেবারেই শূন্য। টিউশনির বেতন পেতে আরও 10 দিন বাকি। নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই আজ। তবু মৃদু হেসে অনুকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অভি সাথে সাথে রেডি হয়ে নিল। ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে ভীত কণ্ঠে বলল, আব্বা। হ্যাঁ কন সাহেব, গায়ে বাতাস লাগাতে চাইছেন বুঝি? বাবার ঠেস মারা কথা গায়ে মাখল না অভি, বরং অনুনয় করে বলল, আমার 100টা টাকা দেবেন আব্বা? খুব আর্জেন্ট দরকার। টাকা তো গাছে ধরে না, আর তোরে ছিঁড়ে ছিঁড়ে দিবু। নিজে কামাই করতে পারিস না? মানুষের ছোট ছোট পোলাপানও কত টাকা কামায়, পুরো সংসার চালায়, আর এত বড় দাম্বা হয়েছ বাপের কাছে টাকা চাও? এই লজ্জা করে না তোর?
তুই সারাদিন গায়ে বাতাস লাগাইয়া বেড়াইবি আর আমি তোরে নিত্য টাকা দিমু? আমি অনেক তো বসাইয়া বসাইয়া খাওয়াইছি, আর না। আমার সোজা সাপটা কথা শোন, তোরে এত পকেট খরচ দিতে পারুম না আমি। এখন থেকে নিজে নিজে কামাই করে খা, না পারলে আমার ঘর থেকে বাহির হইয়া যা। এত ঝামেলা সহ্য হয় না আমার। তুই চোখের সামনে দিয়ে দূর হ। বাবার এতগুলো কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল ছেলেটার। ভারী কয়টা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে বের হয়ে গেল ঘর থেকে। এদিকে অনু বারবার কল দিচ্ছে, তাড়া দিচ্ছে। নিজেকে সামলে নিল অভি। বাগান থেকে প্রিয়তমার জন্য একটা গোলাপ ছিঁড়ে নিল বুক পকেটে। এত পথ পায়ে হেঁটেই গেল যথার্থ জায়গায়। অনু আগেই এসে বসে আছে। অভিকে দেখে উঠে দাঁড়ালো, বিরক্ত কণ্ঠে বলল, এত দেরি করলে যে? জানো কখন থেকে বসে আছি আমি? সরি আমার অনুরাগী, রাগ করো না প্লিজ। একটু হয়েছে, চুপ থাকো। নিশ্চয়ই টাকা ছিল না, পায়ে হেঁটে এসেছো। অভি মাথা নিচু করে ফেলল। অনু তার হাতে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ। কি এটা অনু? কিসের কার্ড? আমার বিয়ের ফার্স্ট তোমাকেই দিলাম। এসো কিন্তু। মানে কি বলছো অনু? সত্যি বলছি। অভি কাঁপা কাঁপা স্বরে কার্ডটি খুলে দেখে নিল। তার বুকের বাঁ পাশটা চিমচিম ব্যথা করছে। কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল, 3টা বছরের সম্পর্কের তবে আজই ইতিকথা অনু? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসতে না আমায় কখনো? তুমি এত স্বাভাবিক, কষ্ট হচ্ছে না তোমার অনু? কি করে পারবে আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? প্লিজ এমন করো না অনু। বলো এসব মিথ্যে। আমি তোমায় ভালোবাসি অনু। তোমায় ছাড়া কি করে থাকবো আমি বলো? দেখো, আবেগ দিয়ে জীবন বাঁচে না। কম তো অপেক্ষা করিনি তোমার জন্য। আমি আর বাবা মাকে কষ্ট দিতে পারবো না। চললাম। আমার হয়ে থেকে যাও না অনু। রাখতে পারবে তুমি? আমাকে আর কয়েকটা দিন সময় দাও না প্লিজ। রাখতে জানলে এক্ষুনি না হয় আটকিও না। অভি হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। কি করে আগলে রাখবে নিজের ভালোবাসা? সে তো নিজেই বেকার, বাসায় নিজেরই জায়গা হয় না, তার উপর অন্য কেউ তো নয়ই। অতঃপর মনের বিরুদ্ধে গিয়ে মাথা নিচু করেই বলতে হলো, সরি অনুরাগী, তোমাকে রাখার সাধ্য যে আমার নেই। চলে যাও, তবে সুখী হও স্বামীর ঘরে। ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা। বিদায় আমার অনুরাগী। অতঃপর 3 বছরের ভালোবাসা দাফন হলো বেকারত্বের কারণে। এভাবে প্রতিনিয়ত হাজারো বেকার ছেলের হারায় তার প্রিয়তমা। অভি টলতে টলতে নদীর কিনারায় বসে পড়ল। নিজেকে পাগল পাগল লাগছে। প্রিয় হারানোর যন্ত্রণা এত তীব্র কেন? এত ব্যথা কেন? এই তো মনে হচ্ছে এই বুঝি দমটা বেরিয়ে যাবে তার। বুকের বাঁ পাশটা ঝলসে যাচ্ছে ছেলেটার। চোখ দিয়ে ঝরছে নীরব অশ্রু। বেকারদের এই নীরব অশ্রু লোক চক্ষুর আড়ালেই রয়ে যায়। বুক পকেটের শখের গোলাপটা আর দেওয়া হলো না তার। অভি উঠে দাঁড়ালো, নদীর জলে ছুঁড়ে ফেলল গোলাপটা। অতঃপর বিড়বিড় করে বলল, বেকারত্বের মানেই হলো রোজ হাজারো স্বপ্নের বলিদান। বেকারত্ব মানে হলো রোজ ব্যস্ততার অনলে পোড়া। বেকারত্বের মানেই হলো জ্যান্ত কতগুলো লাশ। বেকারত্বের মানেই হলো
জীবনের খাওয়া সেরা বাস। গল্পের শেষটা আপনাদের বলছি শুনুন। এই যে আপনাদের বাসায় যে বেকার ছেলেটা আছে না, যাকে সারাদিন বাসা থেকে বের করেন, খাবারের খোঁটা দেন, হ্যাঁ, তার কথাই বলছি। বিশ্বাস করুন, এই মানুষগুলো ভিতরে ভিতরে প্রতিনিয়ত এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে কথার আঘাতে প্রতিনিয়ত কষ্ট না দিয়ে, তাদের বোঝা না মনে করে, বরং ওদের পাশে থেকে মনোবল মজবুত করতে সাহায্য করুন। পারলে একটা কাজ জোগাড় করে দিন, মানসিক শান্তি দিন। এদেরও একটু বোঝার চেষ্টা করুন। শুনুন, একটা পরিবার মানসিক সাপোর্ট পেলে একটা মানুষ সারা বিশ্বকে জয় করতে পারে। আচ্ছা, এরা তো আর এমনিতে বেকার থাকছে না, জানেনই তো, এই শহরে আজকাল চাকরির বড় অভাব।